ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যায় তদবির করে 4 মাসে 32 কোটি টাকা আয় করেছেন। সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং এখানে ব্যাপক পরিমাণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করতে পারছে এবং ব্যাংকের নিজ বাসায় অভিযান চালিয়ে 5টি সিন্দুক ভর্তি নগদ 2 কোটি টাকা উদ্ধার করা হয় মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবে। এই পিরিয়ডটা সাধারণত এই পিরিয়ডে মাত্র বিপদে আমি তার কোনদিন এই ধরনের কাজ ছিলাম না। একটা কথা জানেন লেংমারের বাবা দুই একবার বলি ওরে মনে করেন গুগলে হারাই গেল ছাত্র ছাত্র করে ছাত্র কেন বাবা জানি না আমি বাবা ছাত্র আমার তো সন্তান আছে ভাই আজকে বলতে তাদেরকে বলতে করতে হবে। আর এগুলো কি বলতেছে? আর এই যে সমন্বয় যেগুলো মাথা পচে গেছে টিউমার হয়ে গেছে মাথায় 10 সহসে নাপাক পয়সা ঢুকছে যে সমন্বয়গুলো মাথায় দেখেন না কয়েকদিন পর টিপিটি গুলো খায়। ডেইলি বাংলাদেশ পোর্টালটার নাম, হেডলাইনটা এরকম: সমন্বয়কদের তদবির বাণিজ্য এক রাফির হিসাবে 32 কোটি টাকা করলো আর আমরা সবাই বিশ্বাস করলাম চলতে থাকুক। হাসনাত বলেন, এসব গুজব অপপ্রচারের সাথে লড়াই করে হাসিনার পতন করতে হয়েছে, আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি, এটা চলবেই। পোস্টের শেষে প্রশ্ন রাখেন হাসনাত, বলেন শুধু একটাই প্রশ্ন, হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাদেরকে তথ্য প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ? মানে নিউজটা আসার পরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিট নিউজটার স্থায়িত্বকাল ছিল। আমাদের সমন্বয়কদের মধ্যে খুবই একজন চৌকস সমন্বয়ক রাফি, চট্টগ্রামের ছেলে সম্ভবত। তো রাফির অ্যাকাউন্টে 32 কোটি টাকা, এই মর্মে একটা নিউজ প্রকাশ করেছিল ডেইলি বাংলাদেশ নামক একটা পত্রিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবো। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখি। এই পিরিয়ডটা সাধারণত এই পিরিয়ডে মাত্র বিপদে আমি তার কোনদিন এই ধরনের কাজ ছিলাম না। একটা কথা জানেন লেংমারের বাবা দুই একবার বলি ওরে মনে করেন গুগলে হারাই গেল ছাত্র ছাত্র করে ছাত্র কেন বাবা জানি না আমি বাবা ছাত্র আমার তো সন্তান আছে ভাই আজকে বলতে তাদেরকে বলতে করতে হবে। আর এগুলো কি বলতেছে? আর এই যে সমন্বয় যেগুলো মাথা পচে গেছে টিউমার হয়ে গেছে মাথায় 10 সহসে নাপাক পয়সা ঢুকছে যে সমন্বয়গুলো মাথায় দেখেন না কয়েকদিন পর টিপিটি গুলো খায়। দেশের অরাজকতা বিশৃঙ্খলা দূর করতে আবার প্রয়োজনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি, তাকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ তদবির বাণিজ্য নিয়ে। ডেইলি বাংলাদেশ পোর্টালটার নাম, হেডলাইনটা এরকম: সমন্বয়কদের তদবির বাণিজ্য এক রাফির হিসাবে 32 কোটি টাকা। চট্টগ্রামে রাফি কি করেছেন ওই সময়টাতে, মুভমেন্টের সময়টাতে, তার সাহসিকতার বর্ণনা দিয়ে শুরু, কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে। অল্প সময়ের মধ্যে সেই সংবাদটা সেই পোর্টালটা তুলে নেয় এবং সেখানে দুঃখ প্রকাশ করেন এবং তারা যেটা বলার চেষ্টা করেছেন যে প্রতিবেদকের হাতে থাকা তথ্য দিয়ে তারা এটা করে ফেলেছেন, খুব বেশি ভেরিফাই করেন নাই, তারা সেই প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রতিবেদকের এইরকম একটা অভিযোগ যাচাই বাছাই ছাড়া তারা তুলে দিয়েছেন এবং ব্যবস্থা নিচ্ছেন প্রতিবেদকের বিরুদ্ধে। যাই হোক, অনেক অনেক গুরুতর কতগুলো প্রশ্ন তৈরি করেছে এই খবরটা, খুব গুরুতর কিছু প্রশ্নই মূলত করতে চাই এবং আপনাদের অপিনিয়নও শুনতে চাই। আপনারা মন্তব্য সেটা লিখে জানাবেন, না চাইলেও জানান, এবং আমি চাইবো যে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আগে এই রিপোর্টটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু রিপোর্টটাতে কি ছিল সেটা নিয়ে কথা বলছি। যেহেতু তুলে নেওয়া হয়েছে তাদের জায়গা থেকে, তারা অফিসিয়ালি এটাকে অস্বীকার করছেন, কিন্তু রিপোর্টটা খুব বিস্তারিত ধরনের, মানে শুধুমাত্র কিছু ঘটনা বা
তদবির করছেন, এটা করছেন, সেরকম না। উনি কোথায় গেছেন, কার সাথে গেছেন, কোথায় থেকেছেন, এরকম নানান তথ্য, বিভিন্ন রকম তদবির। যেমন একটা বড় তদবিরের কথা আছে এরকম যে কর ফাঁকি দিয়ে আনা বা কর দিতে না পারা এরকম একটা বিরাট পণ্য চালান কাস্টমস যাতে ছেড়ে দেয়, সেরকম তদবির উনি করার চেষ্টা করেছেন, এই ধরনের অভিযোগ আছে। কারো ট্রান্সফার, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্ত কেউ এবং আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ কাউকে কাউকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, তার চাকরি ফিরিয়ে আনার চেষ্টা, কাউকে ট্রান্সফার করা, এরকম নানান ঘটনা এখানে উল্লেখ আছে, একদম খুব স্পেসিফিকলি দেয়া বিষয়। তার অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্টে কোথায় টাকা আছে, সব তথ্য আছে এখানে। এরকম তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, ওখানে 61,320 টাকা আছে। এবং তার মায়ের নামে, মায়ের অ্যাকাউন্টের কথা বলছে, সেখানেও একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, সেখানেও 31,90,000 টাকা আছে, এরকম তথ্য আছে। এরপর যেটা আসলে মানে সবচেয়ে বড় তথ্য, যে বিরাট যে অঙ্কের কথা বলা হচ্ছে, একটু পড়ি। টাকা বিদেশি অর্থে কনভার্ট করার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে রাফির। তার এনআইডি দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টের ইউজার আইডি ডোনার1, মানে ইউজার আইডির কথাও এখানে জানা যাচ্ছে। এই অ্যাকাউন্টের 22 অক্টোবর পর্যন্ত সর্বশেষ ব্যালেন্স $26,84,900, প্রতি ডলার 119 টাকা 45 পয়সার বাজার দাম অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যায় 32,07,12,619 টাকা। এখানে বলা হচ্ছে চিটাগাং বিখ্যাত বাণিজ্যের কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার, সেখানেও ব্যবসায়ীরা, মানে যেখানে যার যে ধরনের প্রয়োজন, তাদের মধ্যে যে কোনো ধরনের সেটেলমেন্টের জন্য রাফিকে ডাকা হয়, এরকম কথাবার্তা আছে। তার বড় বড় ধনী বন্ধু আছে, তিনি কক্সবাজারে গেছেন, সেখানেও নানান রকম সেটেলমেন্টে কাজ করেছেন। মানে মোদ্দা কথাটা হচ্ছে, যেখানেই যেমন সংকট হোক না কেন, সেখানে জনাব রাফি গিয়ে হাজির হচ্ছেন এবং ছাত্র সমাজের বহু সংকটে গিয়ে হাজির হন, কিন্তু জনাব রাফি টাকার লেনদেন করে সেই সমস্যাগুলো সমাধান করেন, তদবির করেন। এই হচ্ছে মূল বিষয়। যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে বিশ্বাসযোগ্য মনে হবে এভাবেই রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টটা সত্য মিথ্যা হিসাব আমরা বুঝতে পারছি, কারণ হলো প্রতিষ্ঠানটা এটা সরিয়ে নিয়েছে। কিন্তু তার আগে একটা জিনিস বলা খুব জরুরি। এই স্ক্রিনশটটা, এই হেডলাইনের স্ক্রিনশটটা অনেক গুরুত্বপূর্ণ মানুষ শেয়ার করেছেন, এবং শেয়ার করে তারা এই ব্যাপারে, আমি অন্তত ফেসবুকে যাদেরকে ক্রেডিবল মানুষ মনে করি, যাদের অহেতুক কোনো কিছুতে হুজুগে লাভ দেওয়া দরকার এরকম মনে করেন না, এরকমও বহু মানুষ এই স্ক্রিনশট শেয়ার করেছেন, হতাশা প্রকাশ করেছেন, তদন্ত চেয়েছেন প্রপার, এবং ব্যবস্থা চেয়েছেন। কারণ এখানেও আছে যে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বা এই ধরনের আলাপ আছে, এবং শুধু তিনি নন, আরো বেশ কিছু সমন্বয়কের ক্ষেত্রেও এই ধরনের ওয়ার্নিং আছে, বহিষ্কার আছে। সমন্বয়কের নিচু পর্যায়েরও কেউ কেউ সমন্বয়ক নন, এই মুভমেন্টে ছিলেন, এরকম অনেকের বিরুদ্ধে ব্যবস্থার কথা রিপোর্টে আছে, দীর্ঘ একটা রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই রিপোর্টটা কেন এখন আসলো? তারও আগে আর একটা কথা বলে রাখা ভালো, এর মধ্যেও গুরুত্বপূর্ণ মানুষজন একটা তথ্য ফেসবুকে দিয়েছেন, সেটা হলো এই যে নিউজ পোর্টালটা, এটা একটা গোয়েন্দা সংস্থার, অত্যন্ত পরিচিত একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল, তাদের পরিচালিত পোর্টাল। তো সেই পোর্টালে এই ধরনের তথ্য আসা। এবার আমরা যাবতীয় ইস্যুগুলো নিয়ে একটু কথা বলতে শুরু করি। প্রশ্ন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল, কারণ কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ রিলায়েবল মানুষ এটাকে সেভাবে বলার চেষ্টা করেছেন, এবং তাদের এই অনুমান বা তাদের এই তথ্য সঠিক এটা হবার সম্ভাবনাই বেশি। তারও আগের কথা, তাহলে মানে একটা অফ টপিকের প্রশ্ন করি, সেটা হচ্ছে যেটা একটা গোয়েন্দা সংস্থা একটা পত্রিকা বা পোর্টাল চালাবে কেন? কিন্তু চালায়, এটা আমরা শেখ হাসিনা সরকারের সময়ও দেখেছি, নানান রকম পোর্টালের সাথে এটা কোনো এজেন্সির সাথে জড়িত, এটা শুনতাম, তাদের দেয়া তথ্য ওভাবে ফিড করা হয়। যাই হোক, তারা এটা আনলেন কেন? আচ্ছা, এটা কি সত্য? তর্কগুলো করছি, প্রশ্নগুলো তুলছি। এটা যদি সত্য হয়ে থাকে, এটা আসলো কেন? রাষ্ট্রীয় একটা গোয়েন্দা সংস্থা, একজন ছাত্র সমন্বয়ক, যিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক হয়েছেন, তো তা যদি হয়ে থাকে, তাহলে এখন কেন তার এই রকম অভিযোগ সামনে আনা হলো, প্রকাশিত করা হলো, এবং একটা গোয়েন্দা সংস্থা কেন চাইছে এই তথ্যগুলো স্প্রেড করুক? তারা কি ছাত্র সমন্বয়কদের উপরে কোনো কারণে নাখোশ, নাকি ব্যক্তিগতভাবে জনাব রাফির উপরে কোনো রকম কোনো সমস্যা আছে?
আর এটাকে প্রকাশ করার আগে তারা এই ব্যাপারে সরকার বা আর কোনো জায়গায় কোনো ব্যবস্থা কেন নিতে যাবে? তাকে পাবলিকলি এনে ডেমোনাইজ করার চেষ্টা করা হয়েছে। এটা হতে পারে, মানে যদি সত্য হয়ে থাকে, রিপোর্টটা যদি মিথ্যা হয়ে থাকে, ওনারা সরিয়েছেন এবং এটাকে মিথ্যা দাবি করছেন, তাহলে প্রশ্ন হচ্ছে জাস্ট একজন প্রতিবেদক, তারা যেটা বলার চেষ্টা করেছে, জাস্ট একজন প্রতিবেদক মনে করেছে তাই তার হাতে থাকা তথ্য দিয়ে তারা এরকম একটা রিপোর্ট করে ফেলতে পারেন? একটা মানুষকে নিয়ে এত ভয়ঙ্কর স্টিগমা তারা লাগিয়ে দিচ্ছেন এত সহজে। এটা তো খুবই সিরিয়াসলি ভেরিফাই করা দরকার ছিল। এখানে যে ধরনের তথ্য দেয়া আছে মনে হয় যে যথেষ্ট তথ্য, তারা ভেরিফাইও করেছেন, কিন্তু সেটা ছাড়া এটা কিভাবে করে দিবেন তারা তাহলে? এবং তার জন্য শুধু প্রতিবেদককে দায়ী করা যায়? ওটার সম্পাদক কে আছেন তার বিরুদ্ধে তারা কি করছেন? কিছুই বলছেন না। এবং এর মাত্র আরেকটা জিনিস প্রমাণিত হলো, এদেশের গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতির মাঠে আগে যেমন ভূমিকা রাখার চেষ্টা করত, প্রভাব রাখার চেষ্টা করত, প্রভাবিত করার চেষ্টা করত, ঠিক একই চেষ্টা আবারও হচ্ছে। যদি সত্য হয়ে থাকে নিউজটা বা মিথ্যা হয়ে থাকে, হোয়াট এভার, তারা ইনভলভড আছে ভেরি মাচ। এই প্রশ্নটা আসে যেটা নিয়ে আমরা সিরিয়াসলি সমালোচনা করেছিলাম সেই সময়টাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে অবশ্য অন্যটা, এই রিপোর্টটার আগে, সেটা দিয়ে শেষ করব, সেই আলোচনা দিয়ে। আচ্ছা, আমাদের অনেকে এটাকে শেয়ার করলাম, আমি জানি না আপনারা যারা এই নিউজটা আপনাদের সামনে এসছে, আপনাদের কাছে কি শুরুতে মনে হয়েছিল যে এই রিপোর্টটা পুরো মিথ্যে এবং এটা একসময় মিথ্যা স্বীকার করে পোর্টালটা সরিয়ে নেবে? এই প্রশ্নটা একটু জবাব দেবেন। আমার কাছে প্রশ্নটা হচ্ছে, আমি অনেককে এটাকে শেয়ার করতে দেখেছি, সবাই যে ঢালাওভাবে রাফিকে দায়ী, দোষী, অপরাধী এটা বলছেন তা না, কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। আমি আবারও বলছি যে পোর্টালটার নাম আমি আগে শুনিনি, অনেকেই হয়তো শোনেননি, কিন্তু তারপরও এই পোর্টালটার স্ক্রিনশট তুলে তারা সরকারের কাছে এটা তদন্ত চাইছেন এবং তিনি যদি দায়ী প্রমাণিত হন তার বিচার চাইছেন। তার মানে প্রাথমিকভাবে অন্তত মানুষের মধ্যে এই পারসেপশন তৈরি হয়েছে এই সংবাদটা সঠিক হতে পারে। এখানেই খুবই আশঙ্কার জায়গা। মানুষ মনে করতে শুরু করেছেন আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়করা এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ এবং অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারেন, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে পারে, এটা মানুষ প্রাথমিকভাবে বিশ্বাস করতে শুরু করেছেন। তদন্ত চাওয়া এবং বিচার চাওয়া মানে তাই। এবং কেউ, যেহেতু এটা খুব একটা এস্টাবলিশড পোর্টাল না, অখ্যাত পোর্টাল, বলে দিতে পারতেন তুড়ি মেরে যে এসব অখ্যাত পোর্টালের নিউজের কোনো ভ্যালু নাই, এটা মিথ্যা প্রোপাগান্ডা। কিন্তু না, আমি আবারও বলছি, আমি এমন কিছু মানুষকে এটা শেয়ার করতে দেখেছি যাদেরকে আমি রেসপন্সিবল মানুষ মনে করি, যারা অহেতুক কোনো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াবেন না, নিজে সেটা যদি ফিল না করেন, তারা ফিল করেছেন। এই জায়গায় একটা ভয়ঙ্কর সিগন্যাল আছে। তার মানে আমাদের ছাত্র সমন্বয়করা এরকম একটা কিছুতে জড়াতে পারেন আমরা মনে করছি। তার সাথে যোগ করি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমরা তো ফিসফাস শুনি, আমরা তো এই সমাজে বাস করি, তো এই ফিসফাস আমরা শুনি যে এই ধরনের কিছু ঘটে থাকতে পারে বা ঘটছে। বাংলাদেশের মাটিতে এই ধরনের কিছু হওয়া আমাদের জন্য খুবই মর্মান্তিক একটা অভিজ্ঞতা। কিন্তু আমি আবারও বলছি, আমি নিজের কানেও শুনেছি, আমার কাছেও এসেছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটছে। অনেকেরই হয়তো শুনছে, কানে আসছে, অনেকেরই কানে যাচ্ছে, অনেকেই শুনছেন। সুতরাং খুব বেশি সময় হয়তো লাগবে না যদি এই কথাগুলো স্প্রেড করতে শুরু করে। আমি প্রায় একটা কথা বলি, সামনাসামনিও যখন দেখা হয়, আমি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি, তাদেরকে একটা কথা প্রায় বলি, তাদেরকে আবারও বলছি, রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। বাস্তবতা কি সেটা যেমন গুরুত্ব আছে, মানুষ কি মনে করে সেটারও গুরুত্ব আছে। সুতরাং এই ঘটনায় এটাও একটা গুরুতর প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে। মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে আমাদের ছাত্র সমন্বয়করাও এভাবে বিপথে যেতে পারেন। বাংলাদেশে ক্ষমতার মধ্যে থাকা এবং যেভাবে দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যে পরিমাণ ফিনান্সিয়াল বেনিফিট পাওয়া যেতে পারে এই ধরনের কাজে ইনভলভড হয়ে, অর্থনীতির ভাষায় যেগুলোকে আমরা রেন্ট সিকিং বলি, রেন্ট সিকিং করে মানুষ অন্তত হয়তো বিশ্বাস করতে শুরু করেছে সেই জায়গায় নিজেদেরকে আর গিয়ে ঠিক ধরে রাখতে পেরে উঠছেন না,
ছাত্র সমন্বয়কদের বা ছাত্রদের কেউ কেউ, সবাইকে নিশ্চয় ঢালাওভাবে মানুষের মনে করে না, কিন্তু কেউ কেউ করছেন এটা মনে করতে পারে, মনে করছেন। আর আমাদের ইতিহাস তো ভালো না, মানুষকে খুব ব্লেম দেওয়া যাবে, নট নেসেসারিলি। আমাদের এই জুলাই অভ্যুত্থানে যেসব ছাত্র সমন্বয়ক এবং ছাত্র রাস্তায় নেমেছেন তার চেয়ে বহুগুণ বেশি ঝুঁকি নিয়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা, যারা একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে মুখোমুখি বন্দুক হাতে দাঁড়িয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, যখন যে কোনো মুহূর্তে মরে যেতে পারতেন। দেশ স্বাধীন হবে কিনা তার নিশ্চয়তা নেই, সেই যুদ্ধে তারা গেছেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর সে মুক্তিযোদ্ধাদেরও বিভিন্ন অনিয়ম, দখলদারিত্বে জড়ানোর অভিযোগ বাংলাদেশের মাটিতেই আছে। সুতরাং আমাদের অভিজ্ঞতা খুব সুখকর নয়। আমি চাইব আমাদের সবাই, আমাদের সমন্বয়করা, আমাদের এর সাথে যারা জড়িত আছেন, সরকার সহ সবাই, যারা যারা কোনো না কোনো ফর্মে তাদের সাথে কানেক্টেড আছেন, ডিনায়ালে না থেকে তাদের উচিত হবে এই ব্যাপারগুলো একটু খতিয়ে দেখা, ব্যাপারটা কতটুকু কি, এবং ব্যবস্থা নেয়। কোনো কোনো ক্ষেত্রে যদি হয়েও থাকে তারা যদি ভিজিবল ব্যবস্থা নেন, যেমন এই রিপোর্ট আবারও বলছি এটা উইথড্র করেছেন, কিন্তু এখানেই বলা আছে যে কিছু কিছু ব্যবস্থা তারা নিয়েছেন এই ধরনের অনিয়মের কারণে কারো কারো উপরে, তো সেটা যদি নিয়েই থাকেন বাস্তবে তারা, আমি জানি না, সেগুলো প্রকাশ্য করা দরকার। সেটা বরং তাদের ক্রেডিবিলিটি বাড়াবে। তারা লুকানোর চাইতে ওটা ফার বেটার অপশন। আর শুরুতে যেটা বলেছি, আপনাদের আমি অনেকগুলো প্রশ্ন করেছি, সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের মতামত আমি নিশ্চয়ই, আমি সব মতামত পড়ি, আপনাদের সব মন্তব্য পড়ি, আমি সেটা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যায় তদবির করে 4 মাসে 32 কোটি টাকা আয় করেছেন, এই বলে খবর প্রকাশ করেছে দেশের একটি অনলাইন পোর্টাল। তবে সংবাদটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। এবার এ বিষয়ে মুখ খুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আরো বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রামের এই সমন্বয়ক। সম্প্রতি রাফির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদবির করে গত 4 মাসে 32 কোটি টাকা আয় করার। এই খবর আবার যাচাই বাছাই না করেই প্রকাশ করেছে দেশের একটি অনলাইন পোর্টাল, যা ভুয়া খবর বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। পরে খবরটি ডিলিট করে ক্ষমা চায় তারা। এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সমন্বয়ক রাফি। সেই ভিডিওতে তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেন তিনি। সেই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান রাফি। এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি ইনফরমেশন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মিথ্যা প্রমাণ করা হয়েছে। আমি চাইবো এই রহস্যটা উদ্ঘাটন করা হোক এবং এইটার পিছনে যারা জড়িত হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যদি এখানে আমিও দোষী হয়ে থাকি তাহলে আমাকে শাস্তির আওতায় আনা হোক। এসব বিষয়ে এবার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, এসব প্রচারণা জুন থেকে শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি 100 কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি, এমনকি আগস্টের 4 তারিখও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি। হাসনাত জানান, কিছুদিন আগে ছড়ানো হলো 200 কোটি টাকা খাওয়ার খবর। পরশুদিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। একটু আগে দেখলাম তালাত রাফি 32 কোটি টাকা খেয়ে সাবার করেছে। নাম সর্বস্ব একটি নিউজ পেপার কোনো সোর্স ছাড়া নিউজ করলো, আর আমরা সবাই বিশ্বাস করলাম। চলতে থাকুক। হাসনাত বলেন, এসব গুজব অপপ্রচারের সাথে লড়াই করে হাসিনার পতন করতে হয়েছে, আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি, এটা চলবেই। পোস্টের শেষে প্রশ্ন রাখেন হাসনাত, বলেন শুধু একটাই প্রশ্ন, হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাদেরকে তথ্য প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ? মানে নিউজটা আসার পরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিট নিউজটার স্থায়িত্বকাল ছিল। আমাদের সমন্বয়কদের মধ্যে খুবই একজন চৌকস সমন্বয়ক রাফি, চট্টগ্রামের ছেলে সম্ভবত। তো রাফির অ্যাকাউন্টে 32 কোটি টাকা, এই মর্মে একটা নিউজ প্রকাশ করেছিল ডেইলি বাংলাদেশ নামক একটা পত্রিকা। সম্ভবত এটা অনলাইন ভার্সনে চলে, এটার প্রিন্ট ভার্সন আছে কিনা আমি জানি না। হেডলাইনটা ছিল এরকম যে আপনার অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশে সমন্বয়কদের তদবির বাণিজ্য, এক রাফির হিসাবেই 32 কোটি টাকা, এই শিরোনামে সংবাদটি প্রকাশ হয়।
হওয়ার ঠিক কয়েক মিনিট পরেই নিউজটিকে আবার নামিয়ে নিয়েছিল এবং ডাউন করে দিয়েছে আপনার এই ডেইলি বাংলাদেশ পত্রিকা। এরপরেই স্বাভাবিকভাবে বিষয়টি মুহূর্তের মধ্যেই তোলপাড় হয়েছে যে এই যে নিউজটি ডেইলি বাংলাদেশ করলো, তারা কেন নিউজটা নামিয়ে নিল। এর কয়েক মিনিট পরেই আবার ডেইলি বাংলাদেশ আরো একটা নিউজ তারা প্রকাশ করেছে। এই নিউজটার হেডিং হচ্ছে আপনার, আমরা যদি দেখি যে সংবাদের তথ্যে ভুল থাকায় দুঃখ প্রকাশ। এখন কি ভুল ছিল আসুন দেখি। আপনার তারা বলছে, প্রতিবেদক বলছে যে আমাদের নিজস্ব প্রতিবেদকের হাতে আসা তথ্যে প্রাথমিকভাবে সংবাদটি প্রকাশ করলেও পরবর্তীতে এ নিয়ে যাচাই বাছাই করার পর এই নিউজটি বা এই তথ্যটি মিথ্যা প্রতীয়মান হয়। সম্পাদকীয় নীতি অনুযায়ী সংবাদটিকে আমরা বন্ধ করে দিয়েছি। সংবাদটি প্রকাশের আগেই তথ্য যাচাই করা উচিত ছিল। তো ডেইলি বাংলাদেশ কি নতুন কোনো পত্রিকা যে অনলাইনে আসছে তারা জুম্মায় 8 দিন? অবশ্যই এটা পুরনো একটা অনলাইন পত্রিকা। তো কেন আপনারা সংবাদটা প্রকাশ করার আগে যাচাই বাছাই করলেন না, যখন এত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়কের অ্যাকাউন্টে 32 কোটি টাকার তদবির বাণিজ্যের নিউজটা আপনারা করছেন? তারপর তারা বলছে যে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করার দায়ে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাছাড়া এই সংবাদের কারণে সমন্বয়ক রাফির যেই মানহানি ঘটেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করেছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এই ভুলের পেছনে জড়িত রিপোর্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ডেইলি বাংলাদেশ। তারা তাদের বক্তব্যটা প্রকাশ করেছে। এখন ঘটনা যেটা হয়েছে যে এই নিউজটা প্রথম তারা যেটা প্রকাশ করেছে, পরবর্তী সময় নিউজটাকে ডাউন করার পর আবার এই নিউজটাতে জনগণের মধ্যে একাংশ মনে করছে উপর মহলের চাপে নিউজটাকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা আপনারা অনেকেই মনে করছেন, কিন্তু সংবাদ মাধ্যমটি বলছে তথ্যটাতে ভুল ছিল। এই কথাটার প্যাচটা আবার একটু কোথায়, অনেকে কয়েকদিন আগে দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমানের একটা কথাও মেনশন করে বসেছেন কমেন্টে। তিনি বলছিলেন যে এই সরকারের বা এখানে অনেক যারা আছেন এই মুহূর্তে তাদের কি ভুল হয় না? সেই নিউজগুলো কি গণমাধ্যমে করতে দেওয়া হচ্ছে? সেগুলো কি চাপ প্রয়োগ করা হচ্ছে না টেকনিক্যালি? ওই কথাটারে অনেকে এখানে এসে জোড়া দেওয়ার চেষ্টা করছেন যে সম্ভবত রাফি খুবই গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক। এই মুহূর্তে সারা বাংলাদেশে আমরা হাতে গোনা 10 জন সমন্বয়ককে যদি কাউন্ট করি তার মধ্যে রাফি একজন। তো সেই রাফির বিরুদ্ধে যখন সংবাদটা হয়েছে, স্বাভাবিকভাবে এটা জনগণের কনসার্ন ক্রিয়েট করে বসছে। এখন যখন নিউজটা সরিয়ে দিয়ে আবার তারা সঠিক নিউজটা প্রকাশ করেছে যে তথ্যে ভুল ছিল, জনগণের একাংশের ধারণা যে না ভাই, এটা মনে হয় উপর মহল থেকে চাপ দিয়ে আসে পত্রিকার সম্পাদককে নিউজটা সরাই নেওয়া হয়েছে। এটা পারসেপশন থেকে বলা হচ্ছে। এখন আসলে ঘটনাটা কি এটা পত্রিকাওয়ালারা ক্লিয়ার করছে। এরপরেও এই বিষয়টা নিয়ে নিউজটা হবার পরে রাফি সম্ভবত আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বিষয়ে একটা লাইভ টক শোতে কানেক্ট হবেন যে কিভাবে তার বিরুদ্ধে নিউজটা হয়েছে বা তার অ্যাকাউন্টে 32 কোটি টাকা, এটা নিয়ে নিউজ সহ আরো বিভিন্ন ইস্যুতে তিনি একটা বক্তব্য রাখবেন। তো ওইটা আসার পরে আমরা হয়তো আরো ক্লিয়ার হব। তবে গণমাধ্যমের উচিত হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ এই সকল নিউজ করার আগে আপনাদের মাথায় রাখা উচিত যে গণমাধ্যমের নিউজগুলোর প্রতি মানুষের একটা আস্থার জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু আপনারা ভুটভাট এরকম নিউজ করে সরাই দিলে সবাই যেটা গণহারে বিশ্বাস করছে তা না, কেউ কেউ কিন্তু ওইটাই ভাবছে। বাট আপনাদের বক্তব্য হচ্ছে তথ্যটা ভুল ছিল। তো নিশ্চয়ই কয়েক মিনিট পরে রাফির বক্তব্য সামনে আসলে আরো ক্লিয়ার বুঝবেন। বাট তথ্যটা ভুয়া ছিল, পত্রিকাটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।